আউটসাইড অফ দি রেঞ্জ, এই জায়গায় কিন্তু এটা খেয়াল করার বিষয়। অনেকে কিন্তু অ্যান্সার এই যে 0.7333 লিখে চলে আসবেন, কিন্তু আপনি চাচ্ছে কি লাইজ আউটসাইড দ্য রেঞ্জ। আউটসাইড দ্য রেঞ্জ মানে আমার টোটাল হচ্ছে 1, তার থেকে 0.733 বাদ দিলে 0.2667, অর্থাৎ 26.67% অফ প্রোডাক্টস উইল বি ফল্টি। এইটা গেল। তারপরে বি নাম্বারটাই যান। ইফ ইট ইজ রিকোয়ার্ড টু রিডিউস দ্য পার্সেন্টেজ, যদি এই যে 26 26.5 উপরে ফল্টি যে পার্সেন্টেজটা পেলেন, ফল্টি তো আমি যত কমাতে পারবো তত ভালো। এইটাকে কমানোর জন্য তারা দুটো মেজারের কথা বলছে, যে এইটাকে কমানোর উপায়টা কি। প্রথম যেটা বলছে যে ইফ ইট ইজ রিকোয়ার্ড টু রিডিউস দ্য পার্সেন্টেজ দ্যাট ইজ টু হেভি, এটা খুবই বেশি ওজনের, উইথ ওয়েট ওভার 8.035 টু 2%, এইটাকে আমি 2% নিয়ে যেতে চাচ্ছি। 2% মানে 2% নিয়ে যেতে চাচ্ছি, মানে ওই যে আবার সেই গ্রাফের টেইলের দিকে 2% থাকবে, তাহলে বাঁ পাশে থাকবে 98%। টু হোয়াট ভ্যালু মাস্ট দ্য মিন ওয়েট বি ডিক্রিজ, তার মানে মিউ এর ভ্যালু, দি মিন ভ্যালু অফ ওয়েট মানে মিউ এর ভ্যালু যেটা ছিল 8 কেজি, এইটা ডিক্রিজ হয়ে কততে নিলে পরে এটা হবে। লিভিং অল আদার ফ্যাক্টরস আনচেঞ্জ, অর্থাৎ এখানে সিগমার ভ্যালু চেঞ্জ হবে না, মিউ এর ভ্যালু। তাহলে এখানে ওইভাবে আসবে যে দি টু ফাইন্ড আউট দ্য জেড ভ্যালু, the probability here is 0.50 minus 0.02 equal to 0.48. From the table value of 0.48, the corresponding Z value কত হবে? এই যে এখানে দেখেন, এই যে 0.48, তার মানে Z value হবে 2.05। আপনি যদি এই গ্রাফে যান দেখেন আমরা হচ্ছে 0.48টা কোথায় আছে, এখানে দেখেন 0.48, এটা 0.477, দেখেন এখানে এই যে 0.47987, তারপরে অর্থাৎ এই যে এইটা, এই যে আমার এই টেবিলটা কি দেখতে পাচ্ছেন সবাই? এই যে আজকে 0.982, এইটাই 0.48, তাহলে এই জায়গাটায় জেড এর ভ্যালু কত? বাঁ পাশে আছে 2.0, আর একদম উপরে চলে যান 0.05, দ্যাট ইজ 2.05, এইটাই হচ্ছে আমার জেড ভ্যালু। তাহলে 2.05, এই যে এখানে দেখেন 2.05, এখানে তাহলে ওই আমার যে ফর্মুলাটা যে জেড ইকুয়াল টু 2.05 ইকুয়াল টু, আমরা জানি যে x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। x হচ্ছে 8.035, যেটা আপনি তো অঙ্কে বলে দিয়েছে। মিনের ভ্যালুটা মূল অঙ্কে ছিল 8 কেজি, বলছে এইটাকে রিডিউস করতে হবে, সেই জন্য এইটার মান কত হয় এটা বের করতে হবে। আর সিগমা আনচেঞ্জড 0.025, এইটাকে সিম্পলিফাই করলে আমরা মিন পাই 7.994 কেজি, অর্থাৎ যেটা 8 কেজি ছিল, এই টার্গেট অর্জন করতে গেলে আমাদের মিনটাকে যদি আমি 7.994 নিয়ে আসতে পারি তাহলে আমার ওইটা অ্যাচিভ হবে। এইটা গেল একটা। আর একটা হচ্ছে যে সি নাম্বার অঙ্কটা বলছে ঠিক একই 2.05, এখানে শুধু 8.035টা চেঞ্জ হবে আর কিছুই না। হ্যাঁ হ্যাঁ, এখানে এই জায়গাটাই শুধু এই যে মিনের জায়গাটাই আপনি 8 ঠিকই রাখবেন, মানে যেটা অরিজিনাল মিন ছিল। সিগমাটা এখন কত হয়, সিগমাটা বের করলাম, এটা ছিল হচ্ছে অরিজিনালি কত, সিগমাটা ছিল 0.02, এখন দেখেন এটা কমে 0.0073 যদি হয় সেক্ষেত্রেও আমার টার্গেট অ্যাচিভ হবে। এই হচ্ছে অঙ্কটা, এই দুটো অঙ্কই একই টাইপের, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। এইটার অঙ্ক আপনাদের বইতে একটু আমি দেখে নিই কি আছে অবস্থা। স্যার সমস্যা কিন্তু আরো ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই যে আন্ডারস্ট্যান্ডিং 17 স্যার। 17? জি স্যার।
আপনার সাথে নাও মিলতে পারে স্যার। সেলস রিপ্রেজেন্টেটিভ মেক্স কল টু 3 সেপারেট, এই টাইপের লেখা আছে। সেলস রিপ্রেজেন্টেটিভ makes calls to 3 separate unrelated customers. Yes, sir. The chance of making a sale at any one of them is 60%. The probability that the sale is on the third call only is এইগুলো শোনেন, এইগুলো আপনাদের ওই যে বইতে সলিউশন গুলো দেখছেন আপনারা? সলিউশন দেখছি কিন্তু স্যার ক্লিয়ার হতে পারতেছি না। কেন এটা তো এগুলো তো আমার মতে তো এগুলো ক্লিয়ার কম্পারেটিভলি সহজ, সেইগুলো আমি ওখানে আনি নাই। এইগুলো এটা আপনার এই ক্যাটাগরি প্রবলেম না, আছে। এখানে শোনেন, এখানে অঙ্কটা আমি দেখছি, এখানে আপনাদের এটা আমার এই শীটে মনে হয় নাই নাকি দেখি না, মনে হয় এগুলো সম্ভবত নেই। এই যে এইটা উপরেরটা, তাই না? এই সেলস রিপ্রেজেন্টেটিভ এইটা হচ্ছে কি যে এই সেলস রিপ্রেজেন্টেটিভ মেক্স কলস টু 3 সেপারেট আনরিলেটেড কল। তিনজনের কাছে ফোন দেয়, তিনজনের কাছে ফোন দেয়, তাতে কি হয়? দি চান্স অফ মেকিং এ সেল এট এনি ওয়ান অফ দেম ইজ 60%। এই তিনজনের ভিতরে একজনের কাছে বিক্রি করার সম্ভাবনা হচ্ছে 60%। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এ সেল ইজ মেড অন দ্য থার্ড কল। বলতেছি যে তিনজনের ভিতরে একজনের কাছে তো বিক্রি করে, তাহলে প্রবাবিলিটি কত যেটা তৃতীয় ব্যক্তির কাছে যে ফোন দেবে তার কাছে সেলটা হবে। তার মানে তৃতীয় ব্যক্তির কাছে যদি সেল হয় তাহলে প্রথম ব্যক্তির কাছে সেল হবে না, দ্বিতীয় ব্যক্তির কাছে সেল হবে না, তৃতীয় ব্যক্তির কাছে সেল হবে। তাহলে প্রথম ব্যক্তির কাছে সেল হবে না, এর প্রবাবিলিটি কত? 40%। ক্লিয়ার? দ্বিতীয় ব্যক্তির কাছে সেল হবে না, এটাও 40%, আর তৃতীয় ব্যক্তির কাছে সেল হবে, এটা 60%। এই তিনটের গুণফল এই দেখেন, ঠিক আছে? সেল সম্ভাবনা যদি 60% হয় তাহলে নো সেল এর সম্ভাবনা হচ্ছে 40%। আচ্ছা, এগুলো শীটে আছে, আমরা একটু বইটা দেখে আসি, এরপরে আমাদের ওই ইসের ইম্পর্টেন্সটা কতটুকু আছে। ভেন ডায়াগ্রাম, এই যে ভেন ডায়াগ্রাম আছে, তাহলে আমি ভেন ডায়াগ্রাম সম্পর্কে সবার আইডিয়া আছে কিনা? এইটা সেট থিওরির অংশ, সেট থিওরির, আর এইটার সাহায্যে প্রবাবিলিটি বের করা যায়। এখানে আমরা একটু দেখি কোনো এক্সাম্পল আছে কিনা। ইউজিং ভেন ডায়াগ্রাম টু অ্যাসেস দ্য প্রবাবিলিটি, এখানে একটা অঙ্ক আছে, সেটা আপনারা দেখে, এই যে এক্সাম্পল, এই এক্সাম্পলটাই আমরা একটু দেখি যে এই যে ভেন ডায়াগ্রামের মাঝখানে দুটো সার্কেল, আমার মনে হয় এর আগে একদিন আলাপ হয়েছিল সম্ভবত। এর মাঝখানে যে দুটো সার্কেল, এই দুটো সার্কেলে তো দুটো ক্যারেক্টারিস্টিক্স রিপ্রেজেন্ট করে, যেমন এখানে। আর ভেন ডায়াগ্রাম কি? এটা হচ্ছে নিচে মাঝখানে যে সার্কেল গুলো, এগুলো হলো এক একটা সেট, আর চারপাশে যে রেক্ট্যাঙ্গুলার পার্ট দেখতেছেন টোটালটাকে ঘিরে, এইটাই হচ্ছে ইউনিভার্সাল সেট বলা হয়, মানে এর ভিতরে সমস্ত অন্যান্য সেট গুলো আছে। এবং আপনাদের প্রথম দিকে এই চ্যাপ্টারের আমি দেখিয়েছিলাম যে এই ইউনিয়ন এবং ইন্টারসেকশন সেটের ওখানে বোঝানো ছিল ভেন ডায়াগ্রামের বিষয়টা, সেই জন্য এটা আগে করা আছে। এইটা একটু জাস্ট এই এক্সাম্পলটা আমি একটু দেখিয়ে দিই, যদি ইসে থেকে থাকে আমি সেটা একটু আগে দেখে নিই। এই জায়গাটায় এক্সাম্পলটা আছে, একটু দেখেন। The probability that a woman drinks wine is 40% or 0.4, and the probability that a woman drinks gin and tonic is 70%. তার মানে এখানে দুই ধরনের ব্যক্তি আছে, একজনা অনলি ওয়াইন
ড্রিঙ্ক আর এক গ্রুপ আছে যারা জিন এন্ড টনিক ড্রিঙ্ক করে। এখন এমনও তো আজ থাকতে পারে যে যারা এই দুই গ্রুপেই অভ্যস্ত। তাহলে এখানে দেখেন তারপরে বলছে এক্সাম্পলে প্রবাবিলিটি দ্যাট এ ওম্যান ডাজ নট ড্রিঙ্ক ওয়াইন এন্ড ডাজ নট ড্রিঙ্ক জিন এন্ড টনিক ইজ 10%, 0.1। তার মানে একজন আছে যে দুটোর কোনোটাতেই অভ্যস্ত না, সেটা হচ্ছে 10%। obtain the probability that a woman selected at random drinks all, সেইটা কত? এখন এখানে যেটা আছে যে দুটো সার্কেল আছে, একটা সার্কেল হলো যে ওম্যান ড্রিঙ্কস ওয়াইন, মনে করেন এইটা, আর একটা আছে ড্রিঙ্কস জিন এন্ড টনিক, সেটা সেকেন্ড সার্কেল। যেহেতু আমার কাছে যেটা চাচ্ছে যে যারা দুটোতেই অভ্যস্ত, তার মানে এখানে একটা আরেকটাকে ওভারল্যাপ করবে, মাঝখানে একটা এরিয়া পাওয়া যাবে যেখানে কেউ না কেউ থাকবে, একটা সার্টেন পার্সেন্টেজ থাকবে যারা এই দুই ধরনের ড্রিঙ্কসেই অভ্যস্ত। এই জায়গাটাই চাচ্ছে যে এই জায়গাটাই মানটা কত। তাহলে দেখেন প্রথমে বলছে যে 40%, প্রথম সার্কেলের ভিতরে আছে 40.40, দ্বিতীয় সার্কেলে আছে 0.70, আর এই যে 0.1 এটা কোনো সার্কেলেই নাই, মানে এইটাতেও নাই এইটাতেও নাই, এই 0.1 আছে এই বাইরের অংশে, এই যে সার্কেলের বাইরে যে বিরাট একটা অংশ, এখানে 0.1। আমার কাছে চাচ্ছে যে মাঝখানে কত, অর্থাৎ মাঝখানেরটা যদি আমি এক্স ধরি তাহলে সেই এক্স এর মানটা কত। এখানে সূত্র হলো যে আমরা জানি যে টোটাল আর সামেশন অফ প্রবাবিলিটি ইজ অলওয়েজ 1। সেইটাই যদি হয় তাহলে দেখেন আমার এখানে দাঁড়াচ্ছেটা কি, যে টোটাল প্রবাবিলিটিটা কত হবে, সেইটাই হচ্ছে আমার এক্স এর মানটা আমাকে বের করে দেবে। যেমন এইটা যদি এ ধরি, এইটা যদি বি ধরি, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এইটাই তো এক্স এর মান। ওইটার ফর্মুলাটা কি ছিল, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের সমাধানটা চলে আসবে। এটা এখানে করে দেওয়া নাই, এটার জন্য আমরা যদি বইতে যাই, দেখেন এখানে এইটা হচ্ছে ওয়াইন, এটা জিন এন্ড কি আছে আর একটা টনিক্স, হ্যাঁ জিন এন্ড টনিক্স। তা এই দুটা আছে, এই জায়গাটাই 0.1 হচ্ছে এই যে সার্কেলের বাইরে, এখানে আছে হচ্ছে ওয়াইন, এটা 0.4, আর এটা আছে 0.7, এর মাঝখানে অংশটা হচ্ছে এক্স, এইটা চাচ্ছে। তাহলে the next step is the process is to insert the probabilities in the Venn diagram and to, এই যে নিচে এটা দেওয়া আছে ছবিটা দেখেন, এই যে এইটা, তার মানে হচ্ছে যে এইটা যদি এক্স হয় তাহলে রেস্ট অফ দা সার্কেল, এখানে টোটাল সার্কেল হচ্ছে 0.4, এটা যদি এক্স হয় তাহলে সার্কেল এই এরিয়ার বাইরে হবে 0.4 মাইনাস এক্স, আর এই এরিয়ার বাইরে হবে 0.7 মাইনাস এক্স, আর একদম সার্কেলের বাইরে হবে 0.1। তাহলে এইটাই এখন আপনি যদি ইকুয়েট করেন, এরপরের লাইনে যান, যে সবগুলোর সম্মিলিত যোগফল হবে 1, যেহেতু আমরা জানি যে টোটাল প্রবাবিলিটি অলওয়েজ 1। তাহলে এখানে কয়টা আছে, আমরা একটু আবার যাই ওখানে, এখানে প্রবাবিলিটি আছে মোট 4টে, একটা আছে 0.4 মাইনাস এক্স, একটা আছে এক্স, একটা আছে 0.7 মাইনাস এক্স, আর একটা আছে 0.1। এইটা হচ্ছে এই ইউনিভার্সাল সেটের ভিতরে টোটাল প্রবাবিলিটি। তাহলে এই কয়টা ফল অবশ্যই 1 হবে। তাহলে এইটা প্লাস এইট প্লাস এইটা প্লাস এইটা ইকুয়াল, এবং এইটা সলভ করলে পরে আপনি এক্স এর মান পেয়ে যাচ্ছেন 0.2, 20%। এখানে তাহলে 0.2, এখন এই কয়টা যোগ করে দেখেন 1 হয়ে গেছে। এই 0.2 যখন পেলেন, এইটা কি, এটা হচ্ছে women who are habituated to drink both wine and gin and tonic, যারা দুটোতেই অভ্যস্ত। এটা তাহলে গাড়িতে কে এসে করছেন, একটু মিউট করলে ভালো হতো। আচ্ছা, 20%. From this calculation, it is possible to ascribe the probabilities to. দেখ এইটা এখন যেটা চাচ্ছে, সোজা বলবেন যে ওই যে আমাদের প্রবলেম যেটা বলছে আপনার কাছে চাচ্ছে যে obtain the probability that a
woman selected at random drinks, তাহলে আপনি বলবেন যে the probability of that a woman selected at random drinks wine and gin and tonic is 0.2. এইটাই অ্যান্সার। ঠিক আছে, অঙ্ক এগুলো কিন্তু এই ভেন ডায়াগ্রামের এই অঙ্কগুলো কিন্তু আসলে সহজ, যদি আপনি এই ভেন ডায়াগ্রামটা ঠিক মতো ডিজাইন করতে পারেন তাহলে অঙ্ক কিন্তু আর কঠিন কিছু না। এই যে এইভাবে যদি আপনি এক্স ধরে নিয়ে তারপরে দেখবেন যে এইটা যদি এক্স হয় তাহলে টোটাল তো 0.4, তাহলে এই বাকি অংশ হবে 0.4 মাইনাস এক্স, এইটার বাকি অংশ হবে 0.7 মাইনাস এক্স। আর যেহেতু 10% বা 0.1 আছে যারা কোনো ড্রিঙ্কস এর সাথে অভ্যস্ত না, সেই জন্য তারা এই সার্কেলের বাইরে, এখানেও লিখতে পারেন, এখানে পারেন, এখানে পারেন, যেখানে ইচ্ছা এই সার্কেলের বাইরে এটা লিখতে পারেন। লিখে টোটালটার যোগফল করলে এক্স এর মান বেড়ে গেল, ওইটাই অ্যান্সার। এইটা গেল। আমরা আরো কিছু অঙ্ক একটু পরে দেখব। এখানে আর ছোট ছোট দুটো অনেক সময় একটু টিকা আসে, যে আমরা যেহেতু প্রবাবিলিটির অঙ্ক করি, প্রবাবিলিটি রিলেটেড টু রিস্ক এন্ড আনসার্টেনিটি। এখন আনসার্টেনিটি এবং রিস্ক এইটা আসলে ডিফারেন্সটা কি, এইটার উপরে অনেক সময় ছোট্ট একটা থিওরিটিক্যাল কোশ্চেন আসে। এই জিনিসগুলো আপনারা বিভিন্ন বইতে পাবেন, সেখান থেকে একটু দেখে নিন, অথবা এখান থেকে ছবি তুলে রাখতে পারেন যে এটা কি। আসলে রিস্কটাই আমরা কিন্তু মিনিমাইজ করি। এই যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে, বিমার মাধ্যমে কিন্তু রিস্ক কভার হয়, আনসার্টেনিটি কভার হয় না। কারণ রিস্ক কিন্তু আমরা কোয়ান্টিফাই করতে পারি। এটা আছে কোথায় দেখেন, যে রিস্ক কিন্তু কোয়ান্টিফাই করা যায় কিন্তু আনসার্টেনিটি কোয়ান্টিফাই করা যায় না। এবং আমরা অনিশ্চিত একটা বিষয়, মানে ভবিষ্যতে এটা সম্পর্কে কোনো প্রেডিকশন করা যায় না। The probability of winning or losing something worthy is known as a risk. Uncertainty implies a situation where the future events are not known. আমার কাছে জানা নেই আর কি ভবিষ্যৎ ইভেন্টটা। Ascertain, it can be measured, it cannot be measured. এইটাই হচ্ছে সমস্যা, আনসার্টেনিটি আসলে মেজার করা যায় না, কিন্তু রিস্ক মেজার করা যায়। এই জন্যই ওই মেজারমেন্টের ভিত্তিতেই আমরা বিভিন্ন এই যে বীমা বা অন্যান্য মেজার নিতে পারি, যাতে যেমন রিস্ক থাকে আগুন লাগার, সেই জন্য আমরা মেজার নিতে পারি যে আমার ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস লাগাইতে হবে। আউটকাম, চান্সেস অফ আউটকামস আর নোন, দি আউটকাম ইজ আননোন। কন্ট্রোলেবল, আনকন্ট্রোলেবল, minimization is possible for risk, but for uncertainty minimization is not possible. Probability is assigned, it is not assigned. এইটাই হচ্ছে মূলত ডিফারেন্সটা। আর এই রিস্কের আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, এটা বিভিন্ন বইতে পাবেন। এটা খুব ইম্পর্টেন্ট না, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে হাজির করছি। এটা কয় ধরনের রিস্ক, যেমন রিস্ক আছে ফিনান্সিয়াল আর নন ফিনান্সিয়াল। কারণ ফিনান্সিয়াল রিস্কের ভিতরে মার্কেট রিস্ক, ক্রেডিট রিস্ক, বিজনেস রিস্ক, লিকুইডিটি রিস্ক। নন ফিনান্সিয়ালের ক্ষেত্রে অপারেশনাল রিস্ক, এক্সটার্নাল রিস্ক, এইগুলো সব ডিফারেন্সিয়েট করা আছে। এটা বিভিন্ন সেক্টরে বিভিন্ন টাইপের ডিফারেন্সিয়েশন আছে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে মার্কেট রিস্কের বিষয়টা আছে, লোনের ক্ষেত্রে ক্রেডিট, ব্যাংকের ক্ষেত্রে ক্রেডিট রিস্কের বিষয়টা আছে, অন্য ব্যবসায়ের ক্ষেত্রে বিজনেস রিস্কের বিষয় আছে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্নটা কাজে লাগে। এখানে আমরা আরো কিছু এক্সাম্পল এখানে এনেছি, এগুলো আপনাদের বইতে আছে আমার মনে হয় সম্পূর্ণ। এই অঙ্কগুলো আপনাদের আগে করিয়েছি, সেই ধরনেরই অঙ্ক আর কি। সহজ সহজ অঙ্ক আছে, বইতে আছে, এগুলো একটু দেখে নেবেন। এই যে সেলস রিপ্রেজেন্টেটিভ যেটা 17 বললেন, সেটাই যে এখানে আছে। এই যে বললাম যে যেহেতু এই যে থার্ড কল, একটু বইটা খুলে যে অ্যান্সারটা দেওয়া আছে ওইটা একটু নিজেরা অ্যানালাইসিস করার চেষ্টা করবেন, যে 4 4 6 এইটা গুণ করলো কেন, এবং 4 4 আসলো তারপরে 6 আসলো কেন। 6 হচ্ছে সাকসেসফুল, মানে একটা সেল সে করতে পারলো। এখানে অঙ্কই বলছে যে একটা সেল সে করতে পারবে থার্ড কাস্টমারের ক্ষেত্রে, তাহলে প্রথম দুটো সে ফেল করলো, ফেলের প্রবাবিলিটি কত, 40%। তাহলে প্রথমটা ফেল, দ্বিতীয়টা ফেল, তৃতীয়টা সাকসেসফুল। তাহলে আনসাকসেসফুল 40 40 60, এই তিনটে গুণ করলে 9.6% probability of getting a customer in the third call. এইটাই হচ্ছে আপনার এই অঙ্কটার সমাধান।
এরপরে যে অঙ্কগুলো আছে এগুলো সব হচ্ছে আপনাদের সমস্ত কিছুই শেখানো হয়েছে, এখন আপনারা একটু দেখলে অঙ্কগুলো বুঝতে পারবেন আশা করি। আর যদি তাও সমস্যা থাকে, আমার সমস্ত কোর্স শেষ হয়ে গেলে যদি আমি একটা দুটো ক্লাস সেভ করতে পারি তখন হয়তো আর একবার রিভিশন দেওয়া যাবে, আপনারা মার্ক করে রাখতে পারেন। ঠিক আছে, জি স্যার। আমি তাহলে এই প্রবাবিলিটি থেকে বেরোয় যেতে চাচ্ছি, এরপরের চ্যাপ্টার আমরা ঢুকি। জি স্যার। এগুলো সবই মোটামুটি আপনাদের সবই কিন্তু বই থেকে নেওয়া, আপনাদের বইয়েরই হয়তো কোনোটা এই যে লাস্টে মক টেস্ট আছে সেখানে থাকতে পারে, কোথাও হয়তো ওই যে আপনাদের যে টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং আছে ওখানে থাকতে পারে, কোথাও না কোথাও এগুলো আছে। ওকে, থ্যাংক ইউ। এটা ডিসকাস করতে যাচ্ছি না, এটা ক্লোজ করি। আমি নেক্সট স্লাইডটা দেখে নিয়ে আসি। এইটা স্যার পরীক্ষার প্রিপারেশনের জন্য কি স্যার বইয়ের যে উদাহরণ আর হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়লেই হবে? এই এইটা একটু দেখবেন, আর আপনারা কোশ্চেন গুলা ফার্স্ট কোশ্চেন গুলা একটু সলভ করবেন। এমন হতে পারে যে যেমন বলা আছে যে এখানে কোশ্চেন রিপিটেশন হয় না বলে, তাতে কোনো সমস্যা নেই, রিপিটেশন না হইলেও ওই স্টাইলটা সেম পাবেন, যার ফলে ওই প্রশ্নগুলো একটু সলভ করবেন। আর আসার দরকার নেই, কিন্তু ওইটা সলভ করলে আপনার জন্য অনেক কিছু সুবিধা হয়ে যাবে। এবং সলভ করার ক্ষেত্রে কিন্তু আর একটা ম্যাথমেটিক্স এর বিষয়ে একটা বিষয় আপনাদেরকে বলে দিই, ম্যাথমেটিক্স কিন্তু ওই পড়ার জিনিস না, এটা কিন্তু করার জিনিস। ওই খাতা কলম নিয়ে বসবেন, প্রয়োজনে বই দেখে দেখে লিখবেন, তবুও লিখবেন, না হলে কিন্তু পরীক্ষার হলে যাই ওইগুলো আর আপনার মনে পড়বে না। সেই জন্য ওই ফার্স্ট কোশ্চেন যেগুলো আছে এগুলোও আপনারা একদম খাতা কলমে চর্চা করবেন। এটা আমাদের এরপরে যে চ্যাপ্টার গুলো আছে, সামারাইজিং এন্ড অ্যানালাইজিং ডেটা, রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস, ফোরকাস্টিং, ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স, স্প্রেডশিট, এখনো কিন্তু অনেক বাকি। আজকে মনে হয় 14 নাম্বার ক্লাসটা গেল, অর্থাৎ আমাদের প্রায় 50% ক্লাস হয়ে গেল, যদিও বড় দুটো চ্যাপ্টারই আমরা শেষ করেছি। আর বাকি যেগুলো আসবে এগুলোর সাথে অনেকে আগে থেকে হ্যাবিচুয়েটেড, মানে প্র্যাকটিস হয়তো বা আছে, বা বুঝতেও কঠিন লাগবে না। তো সামারাইজিং এন্ড অ্যানালাইজিং ডেটা, এটা দুটো পার্ট আছে, একটা পার্ট 1 একটা পার্ট 2। আমরা পার্ট 1টা শুরু করছি। এইটা দেখি আমি কয়টা ক্লাসে শেষ করতে পারি। আমাকে আবার এই চ্যাপ্টার ওয়াইজ ক্লাস সংখ্যা ভাগ করে নিতে হবে, না হলে শেষ করা কষ্টকর হবে। এইটার আমরা যদি সিলেবাসের দিকে তাকাই তাহলে এখানে কি কি আছে, এটা হচ্ছে যে টোটাল এটা শুধু পার্ট 1 এর সিলেবাস না, দুটো মিলে। এখানে আমি একটু এই সিলেবাসটা নিয়ে আবার আলোচনা করবো, এর কারণ আছে কিছু, যে এই সিলেবাসটা কিন্তু আসলে 3টে চ্যাপ্টার কভার করবে, আমার 3টে চ্যাপ্টার কভার করবে। এই যেটা আমরা শুরু করতে যাচ্ছি পার্ট 1, সামারাইজিং এন্ড অ্যানালাইজিং ডেটা 1, এরপরে সামারাইজিং এন্ড অ্যানালাইজিং ডেটা 2, আর একটা আছে সেটা হচ্ছে ইন্ডেক্স বা ইন্ডিসেস। এইটাও আলাদা একটা চ্যাপ্টার হিসাবে আমি নিই, যদিও এখানে লেখা নেই, এবং এটা একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে দেখেন প্রথমেই আছে যে আমরা স্ট্যাটিস্টিক্স এর যে ডেটা কালেক্ট করি ফিল্ড লেভেল থেকে, ডেটা সেইটাকে আমরা প্রসেস করি সেই ডাটাটাকে যখন কাজের উপযোগী করি সেইটাকে বলা হয় ইনফরমেশন। বলে যে ডিফারেন্স, এটা নিয়ে থিওরিটিক্যাল কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেটা এন্ড ইনফরমেশন, ক্যারেক্টারিস্টিক্স অফ গুড ইনফরমেশন, এটাও প্রশ্নে আসে। তারপরে ডাটা টেবুলেশন কিভাবে করা হয়, তারপরে ওই ডেটা থেকে কিভাবে গ্রাফ, চার্ট, ডায়াগ্রাম আঁকা হয়, তারপরে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন চলে আসে যেটার মাধ্যমে আমরা ওই যে ডেটা বা গুলো কালেক্ট করলাম এর এরিথমেটিক মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এইগুলো আমরা বের করি। এগুলো হয়তো অনেকেই হয়তো বা আমার মনে হয় জানা থাকতে পারে, না থাকলে সমস্যা নেই, এখানে আমরা দেখিয়ে দেবো কিভাবে এগুলো বের করতে হবে। ডেটা আবার দুই রকম আছে, কিছু আছে গ্রুপ ডাটা, কিছু আছে আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটার ক্ষেত্রে কিভাবে করতে হয়, গ্রুপ ডাটার ক্ষেত্রে কিভাবে করতে হয়, ওটা আমরা দেখবো।
তারপরে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এইটা কি জিনিস সেটা আমরা দেখবো। গ্রাফ ডায়াগ্রাম অফ নর্মাল ডিস্ট্রিবিউশন, এটা এখানে দেখবো না কারণ এটা কিন্তু অলরেডি আমরা করে আসছি। এই নর্মাল ডিস্ট্রিবিউশনের এই যে দেখেন যেগুলো আছে পরপর GHI, এই তিনটা এখানে কিন্তু আমরা প্র্যাকটিস করব না, কারণ এটা আমরা অলরেডি প্রবাবিলিটিতে দেখে আসছি। তা সেই জন্য এখানে আছে, আমরা হয়তোবা যাব না, তারপরে যদি দেখি যে নতুন কিছু আছে তখন আমরা দেখব। এরপরে চ্যাপ্টার যেগুলো আসবে সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারের শেষের দিকে অ্যাপ্লাই দ্য প্যারেটো ডিস্ট্রিবিউশন এন্ড দ্য 80-20 রুল। এইটা কি রুল? এটা খুব সহজ একটা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রুল। এক্সপ্লেইন হাউ এন্ড দ্য ইন্ডিসেস আর ইউজ, তারপরে ইন্ডেক্স নাম্বার চলে আসলো। তা এই বিষয়গুলো আমরা দেখবো। তা প্রথমে আমরা শুরু করতে পারি এখানে আমাদের যে চ্যাপ্টার সামারাইজিং এন্ড অ্যানালাইজিং ডেটা 1, সেখান থেকে। এখানে বেশ কিছু ডেফিনেশন আছে, এই ডেফিনেশন গুলো আপনাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু জানার দরকার আছে, এবং যে কোনো স্ট্যাটিস্টিক্যাল বইতে এগুলো পাবেন। বিশেষ করে স্ট্যাটিস্টিক্স এর যে বইগুলো আমাদের জেনারেল ইউনিভার্সিটিতে পড়ানো হয় ওইগুলো দেখবেন যে ওই একেবারে শেষের দিকে, যদি বিদেশি বই হয় একেবারে শেষের দিকে ডেফিনেশনের একটা মানে কয়েকটা পেজ থাকে, সেখানে এগুলো সব পাবেন, আর ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারেও পাবেন। এখানে ফার্স্ট হচ্ছে সেন্সাস, বা এটা বাংলা বলে আদমশুমারি। তার মানে এটা হচ্ছে যে ওই যখন সমগ্র পপুলেশন, এখানে পপুলেশন বলতে দুইটো মিনিং আছে। একটা হচ্ছে যে পপুলেশন মানে হচ্ছে মোট, সোজা কথা মোট। যেমন একটা দেশের মোট জনসংখ্যাকে যখন গণনার আওতায় আনা হয় তখন সেটাকে আমরা বলি আদমশুমারি। তেমনি একটা টেস্টের আপনি যদি প্রত্যেকটা এলিমেন্টসকেই কাজে লাগান, আপনি পরীক্ষার ভিতরে নিয়ে আসেন, তাহলে সেটাকেও বলা হয় সেন্সাস। এবং যে আমি টোটাল পপুলেশনকে নিয়ে আসলাম, পপুলেশন এবং স্যাম্পল, যখন পপুলেশনের থেকে একটা পার্টকে কালেক্ট করে সেপারেট করে আমরা সেইটার উপরে টেস্ট করি তখন ওই পার্টটাকে বলা হয় হচ্ছে স্যাম্পল। এরপরে আসে ভেরিয়েবল, এটা আমরা আলাপ করেছি এর আগে একদম বেসিক ম্যাথের চ্যাপ্টারে, যে ভেরিয়েবল হচ্ছে যার সুনির্দিষ্ট কোনো মান নেই, বিভিন্ন সময় বিভিন্ন মান অ্যাসাইন করা যায়। ডিফারেন্ট ভ্যালুজ, এই যে ডিফারেন্ট ভ্যালুজ ফর ডিফারেন্ট এলিমেন্টস। তারপরে কন্টিনিউয়াস ভেরিয়েবল, ডিসক্রিট ভেরিয়েবল, এটাও আমরা আলাপ করেছি। যে কন্টিনিউয়াস বলেছিলাম যে এটা গোটা গোটা। এ কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল হুজ ভ্যালুজ আর কাউন্টেবল, যেটা একটা দুটো তিনটে করে গণনা করা যায়। কন্টিনিউয়াস ভেরিয়েবল হচ্ছে কোয়ান্টিটেটিভ variable that can assume any numerical value over a certain interval or intervals, যেমন টাইম একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল। এইটা 1 মিনিট বা 1 সেকেন্ডকেও কিন্তু আবার বহু ভাগে ভাগ করা যায়, যেটা আমরা সাধারণত এই অলিম্পিক গেমস বা এইসব জায়গায় দেখি, যে সামান্য 0.0001 সেকেন্ডের ডিফারেন্সে একজন ফার্স্ট একজন সেকেন্ড হয়ে যায়। তো ওখানে কিন্তু দেখা যাচ্ছে যে এটা যদি কন্টিনিউয়াস ভেরিয়েবল না হতো তাহলে কিন্তু এটা সম্ভব ছিল না। তারপরে আছে কোয়ালিটেটিভ এন্ড ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, দরকার নেই। কোয়ালিটেটিভ মানে যেটা কোয়ান্টিটেটিভ না, গণনা করা যায় না, এটা ডেটা সেট, যেটা আমরা প্রথমেই আলাপ করে আসছি। র ডাটা, যেটা ফার্স্ট টাইম আপনি একেবারে অরিজিনাল সোর্স থেকে কালেক্ট করবেন, এটাই র ডাটা। এই যে প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা। প্রাইমারি ডাটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম যেটা কালেক্ট করা হয়, কালেক্টেড স্পেসিফিক্যালি ফর দ্য প্রবলেম ইন হ্যান্ড। আমি একটা নির্দিষ্ট পারপাজের জন্য প্রথম যে ডাটা কালেক্ট করলাম ওইটা হচ্ছে প্রাইমারি ডাটা। আর ওই প্রাইমারি ডাটা ইউজ করে পরবর্তীতে আমার প্রাইমারি ডাটা যখন আমি আমার উপযোগী করে কাজ করলাম, কাজ করে যেটা পেলাম, ওইটাকে যদি অন্য কেউ আবার ইউজ করে তখন তার ওখানে ওইটা তখন সেকেন্ডারি ডাটা হয়ে যাচ্ছে। মানে কেউ একজন প্রাইমারি হিসাবে কালেক্ট করেছিল, পরবর্তীতে ওই ডাটা অন্য আরেকজন নিয়ে কাজ করছে, সেই জন্য সেটা সেকেন্ডারি ডাটা ওইটাকে বলা হয়। এইটা হচ্ছে এখানে গেল। এখানে র্যান্ডম স্যাম্পল মানে যেখানে কোনো বায়াসনেস কাজ করবে না, আপনি এইভাবে আন্দাজের উপরে একটা উঠিয়ে নেবেন যাতে মোটামুটি সব ধরনের ক্যারেক্টারিস্টিক সম্পন্ন এলিমেন্ট গুলো ওর ভিতরে আসার সম্ভাবনা থাকে। রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল মানে পপুলেশনের যে ক্যারেক্টার, স্যাম্পলের ভিতরে যদি মোটামুটি সেই ক্যারেক্টার গুলো থাকে তাহলে ওইটাকে বলা হয় যে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। স্যাম্পল বলা হচ্ছে পোর্শন অফ দ্য পপুলেশন অফ ইন্টারেস্ট।
ওই যে পপুলেশনের একটা পার্ট যদি আপনি নিয়ে নেন, যেটা নিয়ে আপনি কাজ করবেন, সেইটাকে হচ্ছে স্যাম্পল বলা হয়। আর স্যাম্পল সার্ভে হচ্ছে যে ওই স্যাম্পলের যে এলিমেন্ট গুলো নিয়ে আপনি কাজ করবেন ওইটাকে বলা হচ্ছে স্যাম্পল সার্ভে। আর নিচের দিকে আর দরকার নেই, মোটামুটি এই হচ্ছে ওখানকার অবস্থা। এই যে প্রাইমারি ডাটা সেকেন্ডারি ডাটার এখানে ডিফারেন্সিয়েশনটাও দেওয়া আছে। যদি কোশ্চেন, এটা বহুবার আসছে, এই থিওরিটিক্যাল কোশ্চেন কিন্তু রিপিট হয়, এইটা বললাম। যদিও ওই যে বলি যে কোশ্চেন একটা রিপিট হয় না, থিওরিটিক্যাল সাইডের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। প্রাইমারি ডাটা and secondary data. Primary data is the more reliable since you have obtained it yourself or have had it collected, and because it relates precisely to the particular problem you are facing. Its actual collection, however, does take time. Obtaining it therefore tends to be costly, and there may be a considerable delay before the information is ready to use. যত কষ্ট কিন্তু এই ফার্স্ট টাইম ডাটা কালেকশন, এটা থেকে কিন্তু ওই ফিল্ডে যেতে হয়, ফিল্ডে যেতে হয়, লোক নিয়োগ করতে হয়, তাদেরকে টাকা পয়সা দিতে হয়, সময় বরাদ্দ করতে হয়, এই সমস্ত বিষয় প্রাইমারি ডাটার সাথে যুক্ত। এই জন্য এটা বেশ ঝামেলাপূর্ণ কিন্তু প্রাইমারি ডাটা কালেকশন। আর সেকেন্ডারি ডাটা হচ্ছে ইফ অ্যাভেলেবল is relatively inexpensive, মানে খরচ তুলনামূলক কম, and quick to obtain, তাড়াতাড়ি পাওয়া যায়। যেমন ধরেন এই যে অডিট রিপোর্ট গুলো হয় বিভিন্ন বিজনেস অর্গানাইজেশনের, অডিট রিপোর্টটা হয় হচ্ছে সিএ ফার্ম অডিট করে একটা রিপোর্ট তৈরি করে। সিএ ফার্মের স্টুডেন্টরা ওখানে গিয়ে তারা বিভিন্ন দিনের পর দিন সেখানে যায়, সারাদিন থাকে, ওদের পিছনেও ফার্মেরও খরচ আছে, ওই প্রতিষ্ঠানেরও খরচ হয়। আবার তারা ওখানকার যত কাগজপত্র বলেন বা কম্পিউটার সিস্টেমের যত ফাইল টাইল বলেন এগুলো ঘেটে ওই রিপোর্টটা তৈরি করার জন্য তারা ডাটা কালেক্ট করে ওইটাকে তারা আলাদাভাবে বসে বা তাদের ফার্মে নিয়ে যায় বসে ওই তখন ওইটা সাজাইতে থাকে। তার মানে এটা কিন্তু প্রাইমারি ডাটা কালেকশন। তারপরে তারা রিপোর্টটা সাবমিট করলো, রিপোর্টটা যদি ওই প্রতিষ্ঠান অ্যাপ্রুভ হয়ে যায়, যদি অ্যাকসেপ্টেবল হয়ে যায়, ওই রিপোর্টটা একটা পার্মানেন্ট ডকুমেন্ট হয়ে গেল। এখন আমি যদি বাইরের একজন হয়ে ওই প্রতিষ্ঠানের উপরে কিছু একটা রিপোর্ট করতে চাই, আমি কিন্তু ফার্স্ট খোঁজ করব যে ওদের অ্যানুয়াল রিপোর্ট বা অডিট রিপোর্টটা আছে কিনা। দেখলাম যে অডিট রিপোর্টটা পেলাম, ওই অডিট রিপোর্টের ভিত্তিতে আমি বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করলাম। আমার কাছে ওইটা হলো সেকেন্ডারি ডাটা, অডিট রিপোর্টটা। আর অডিটররা যেটা ওইটা কালেক্ট করলো ডাটা, ওইটা তৈরি করার জন্য সেটা হলো প্রাইমারি ডাটা। আমার মনে হয় প্রাইমারি এবং সেকেন্ডারি ডাটার ডিফারেন্সটা কিছুটা আপনারা বুঝতে পারছেন। আমার ক্ষেত্রে এটা কালেক্ট করা খুব বেশি। স্যার আপনি না বললেন স্যার, কিন্তু আপনি না বললেন যে একজন যেটা প্রথমে করছে সেটা হচ্ছে আমাদের জন্য সেকেন্ডারি ডাটা, যেহেতু অডিট এই যে অডিটর লোকজন এসেছে, হ্যাঁ সিএ ফার্মের লোকজন এসে যেটা কালেক্ট করলো সেটাই তো আমার জন্য সেকেন্ডারি ডাটা হওয়ার কথা না স্যার? না, সেকেন্ডারি ওই অডিটররা যেটা কালেক্ট করলো এটা প্রাইমারি ডাটা। তারপরে তার কালেকশনের ভিত্তিতে রিপোর্টটা তৈরি হলো, ওইটা আবার আমি কালেক্ট করলাম রিপোর্ট, আর একটা রিপোর্ট তৈরি করার জন্য। আমার কাছে আবার ওইটা হলো সেকেন্ডারি ডাটা। আমি কিন্তু ওই ফার্মের ওই যে সমস্ত ফাইল টাইল ঘেটে ওই ডাটা কালেক্ট করি নাই। বুঝতে পারছেন? মানে একজনের ব্যবহৃত কালেক্টেড ডাটা, যদি কালেক্টেড ডাটার ভিত্তিতে তৈরি রিপোর্ট যদি আরেকজনের কাজে লাগে, তাহলে ওই আরেকজনের কাছে ওইটা হবে সেকেন্ডারি ডাটা। এখানে এখন সেকেন্ডারি ডাটা মনে হয় যে এটা তো সহজ, একজনে কষ্ট করে কালেক্ট করলো, আমি ওটা নিয়ে কাজ করলাম। সবসময় কিন্তু এটা অ্যাডভান্টেজ দেয় না। The disadvantage here arise from the possibility that there may be no suitable sources for the information. Even if there are, the data may not match your requirements to well. এটা আমার চাহিদার সাথে সম্পূর্ণরূপে ম্যাচ নাও করতে পারে। In addition, although official or government statistics may be considered reliable, other secondary sources may not. সাধারণত সেকেন্ডারি ডাটার ক্ষেত্রে গভর্নমেন্ট সোর্স থেকে যেগুলো আসে এইগুলোর উপরে বেশি কিন্তু আমরা রিলাই করতে পারি, অন্য সোর্স থেকে সেটা নাও হতে পারে।
Data becomes information after it has been sorted and analyzed to make it understandable and useful. ডেটাকে যখন প্রসেস করে ব্যবহার উপযোগী করা হয় তখন সেটাকে ইনফরমেশন বলা হয়। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ডিফাইন প্রাইমারি ডেটা এন্ড সেকেন্ডারি ডেটা এন্ড দেয়ার অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। এইখানে কিন্তু সব প্রশ্নের উত্তর এই স্লাইডে আছে, আপনাদের বইতেও আছে, এটা বই থেকে নেওয়া। এখানে আমরা ডেটা এবং ইনফরমেশনের একটা ডিফারেন্স নিয়ে আসছি, এটা বই থেকে স্টার্ট করা। ডেটা এবং ইনফরমেশন এর ভিতরে একটা কম্পারিজন। আর এরপরে আসেন আমরা এই যে চলে যাই যে গুড ইনফরমেশন, এইটা বইতে আছে আপনাদের। একটু আমি একটু দেখি বইটার ভিতরেই সব লেখা আছে, তবে এইটা আপনাদের এই যে কাছে যে বই আছে এখানে দেখেন 3 নম্বর প্যারাতে আর্টিকেলে ক্যারেক্টারিস্টিক্স অফ গুড ইনফরমেশন এই শিরোনামেই আছে এবং সেখানেই এইগুলো লেখা আছে বর্ণনা সহ। এটাও কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন অনেক আসে যে state some characteristics of good information। এইটা দেখেন এখানে এটা মনে রাখা কিন্তু অনেকটা সহজ। এই যে আমি লাল কালি দিয়ে প্রথম যে লেটার গুলা আইডেন্টিফাই করে দিয়েছি, এইগুলো একের থেকে প্রথম থেকে নিচের দিকে একটু পড়েন, ACCURAT, অ্যাকুরেট, ঠিক আছে? এবং প্রথম যে ক্যারেক্টারিস্টিক্স এইটাও কিন্তু অ্যাকুরেট। তার মানে হচ্ছে এই অ্যাকুরেট ওয়ার্ডটা মনে রাখলেই কিন্তু এই অ্যান্সার গুলো করা খুব সহজ। তবে বই থেকে প্রত্যেকটার এগেইনস্টে যে ডেসক্রিপশনটা আছে এটা পড়তে হবে, ঠিক আছে? অ্যাকুরেট, কমপ্লিট, কস্ট ইফেক্টিভ, আন্ডারস্ট্যান্ডেবল, রিলেভেন্ট, অ্যাক্সেসিবল, টাইমলিনেস, ইজি টু ইউজ। আপনাদের সাথে বই থাকলে একটু এটা বের করেন। আমি একটু এখানে দেখি। জি স্যার, বইয়ে আছে স্যার। এইটা মনে হয় স্যার সীমা টেক্সট বুকের ওই চ্যাপ্টারের 2-3 পৃষ্ঠা পরেই আছে ওই। কততে? স্যার সীমা যে টেক্সট বইটা আছে ওইটার ওই চ্যাপ্টারের 2টা পেজের পরেই আছে। না সেটা ঠিক আছে, একটু দেখি। আমার এখানে আবার এই চেঞ্জ করা একটু সমস্যা হয়ে যাচ্ছে। এইটাই, হ্যাঁ এইটাই মনে হচ্ছে। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এইটা আছে, অন্য বইতে অবশ্য অন্যভাবে আছে। আগেরটা কি আছে? 4 3-এ কি আছে? 3-এ যাই দেখি। চ্যাপ্টার 2 হতে পারে স্যার। হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার এই যে এইটাও তো একই দেখছি। স্প্রেডশিট, এক্সেল স্প্রেডশিট, ঠিক আছে।
এইটাই মনে হবে প্রেজেন্টেশন। আর 2 নম্বরে কি আসছে? স্যার 2 নম্বর চ্যাপ্টারই স্যার। 2 নম্বর চ্যাপ্টার আছে। অবটেইনিং ডাটা, হ্যাঁ এইটাই হচ্ছে এই যে এক এক বইতে এদের এই এডিশন চেঞ্জ হওয়াতে এইটাই, এই যে এইটা, হ্যাঁ এখানে যে আউটকামটা দেওয়া আছে সেটার সাথে আমাদের এই সিলেবাসের মিল আছে। এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন ডেটা এন্ড ইনফরমেশন, characteristics of good information, explain the difference between primary and secondary data, যেগুলো আমরা আলোচনা করবো আছে। এখানে কয়েকটা চ্যাপ্টার নিয়ে তারা এটাকে প্রেজেন্ট করছে। এই যে প্রথমে যে লেখাগুলো আছে এর ভিতরেই কিন্তু এই যে প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা সব আছে, এবং এখান থেকেই কিন্তু ওই যে আমার যে স্লাইড গুলো আমি দেখাচ্ছি ওগুলো কিন্তু হয়তো এই বই না আর একটা বই হবে, সেখান থেকেই সাজানো। এই যে ডিফারেন্স বিটুইন ডেটা এন্ড ইনফরমেশন যেটা আমরা দেখালাম, প্রাইমারি ডেটা স্যাম্পলিং, এগুলো খুব একটা থিওরিটিক্যাল আলাপ বা এর থেকে আসে না, যেটা আসবে আমি সেখান থেকেই যাচ্ছি। এই যে সেকেন্ডারি ডেটা সোর্স, এইটার উপরে কোশ্চেন আসতে পারে যে সেকেন্ডারি ডেটার সোর্স সম্পর্কে একটা হয়তো নোট লিখতে বললো। তো এইটা আছে যে বইটা যেহেতু বিদেশি এই জন্য ওদের দেশের ইসে দেওয়া আছে, আমাদের দেশের পার্সপেক্টিভে এগুলো কি হবে সেইগুলো একটু এইটা পড়লে বোঝা যাবে যে এখানে আমাদের দেশের ক্ষেত্রে কি হবে। যে there are numerous potential sources of secondary data that could be used to provide the required information in a given situation. Searching out sources is usually not too problematical. The real difficulty lies in judging whether the data adequately matches the requirements or whether primary data should be sought. Sources of second data can be categorized into 3 types. এই যে এখানে দেখেন 3 types এর কথা বলা আছে, এবং first of all there are data collected and compiled internally by the organization, such as the financial report and accounts, personal records, and so on. Second, there are business data produced by sources external to the organization. Under this heading come the results of survey by the CBI, the financial press, and the similar sources. Finally, we have the many government produced statistics. এইটা হচ্ছে সবচেয়ে রিলায়েবল হচ্ছে গভর্নমেন্ট প্রডিউসড, যেমন আমাদের দেশে আছে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তারা বিভিন্ন ইস্যুর উপরে এই পাবলিকেশন বের করে, ওখান থেকে কিন্তু আমাদের ডিপেন্ডেবল ডেটা গুলো আসে। বাইরের ডাটা অনেক সময় কিন্তু বায়াসনেস থাকে, কিন্তু ধরে নেওয়া হয় যে গভর্নমেন্ট ডাটার ভিতরে এই ধরনের বায়াসনেস নেই। তো এইগুলো হচ্ছে সেকেন্ডারি সোর্স। এরপরে এই চ্যাপ্টারটা থেকে আমাদের পড়ার মতো এই সামান্য থিওরিটিক্যাল কিছু আছে আর কি। এরপরের চ্যাপ্টার থেকে আমরা যে ম্যাথমেটিক্যাল পার্ট যেটা সেটাই চলে যাব। 3 নম্বরে এইটা টেবুলেট, এই যে বিভিন্ন এখানে এই টেবুলের ডেটা অর্গানাইজেশন মূলত যেটা বোঝায়, এখানে আমরা দেখি এটা আর কি আসলো, এটা আচ্ছা এইটা তাহলে আপনাদের যে বইটা দেখালাম ওইটার ভিতরে এটা আছে কিনা আমার ঠিক খেয়াল পড়ে না, তবে তার আগে ওই যে আপনাদের হাতে কয়েকজন যে বইয়ের রেফারেন্স টেস্ট আন্ডারস্ট্যান্ডিং এর কিছু ম্যাথমেটিক্স এর কথা বলেছিলেন, ওই বইটা এটা আছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ গুড ইনফরমেশন। এই জায়গায় বইতে দেখেন যে অ্যাকুরেট, এখানে যেটা লেখা আছে
যে degree of accuracy depends on the reason why the information is needed. এই বইটা আপনাদের কাছে কি আছে সবার কাছে এই পয়েন্ট গুলো? স্যার এগুলোই আছে স্যার। হ্যাঁ, এইটা কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন এখান থেকে কিন্তু আসে এবং বারবার আসে। কমপ্লিট বলতে কি বোঝায় ওখানে বইতে দেখেন লেখা আছে। কস্ট ইফেক্টিভ বলতে কি বোঝায়, যে দেখা যাবে যে আমার কস্ট ইফেক্টিভ মানে যে এমনই খরচ ওখানে জড়িত যে আমার টোটাল প্রজেক্ট কস্ট ফেল, অতএব ওই ডেটা আমার জন্য অ্যাকসেপ্টেবল হবে না। এটা কস্ট ইফেক্টিভ, আন্ডারস্ট্যান্ডেবল হইতে হবে। এমন কোনো জায়গায় ডেটা কালেক্ট করা যাবে না যেটা বোধগম্যতার বাইরে। রিলেভেন্ট হইতে হবে, প্রাসঙ্গিক। আমি যে কাজের জন্য ডাটাটা ব্যবহার করব ওই ডাটাটা যেন সেই কাজে লাগে সেই রকম ডাটা হতে হবে। অ্যাক্সেসেবল হচ্ছে প্রবেশতা, আমি যেন ওই ডাটা পেতে পারি, ওখানে যেন আমার অ্যাক্সেস থাকে। আর সময় মতো যেন আমি ডাটাটা পাই, এটা টাইমলিনেস। আর ব্যবহারটা যেন সহজ হয়, ইজি টু ইউজ। এই হচ্ছে গুড ক্যারেক্টারিস্টিক্স বা ক্যারেক্টারিস্টিক্স অফ গুড ডাটা। এরপরে আমাদের যেটা আছে সেটাতে হচ্ছে স্যাম্পলিং, প্রাইমারি ডাটা। এইগুলো আমরা আগে দেখে আসছি, ওই যে পপুলেশন কি স্যাম্পল কি এগুলো কিন্তু আমরা সব আগে পড়ে আসছি, যার ফলে এখানে আর বেশি সময় নষ্ট করব না। এই যে এইসব দরকার নেই আপাতত, এগুলো যে আপনাদের বইতে আছে এখান থেকে শুরু করবো, এই যে ম্যাথমেটিক্যাল সাইড যেটা। আর আগের সমস্ত কিছু কিন্তু থিওরিটিক্যাল গেল, এটা বই থেকে আপনারা দেখে নেবেন। টেবুলেটিং ডাটা, এটা আপনাদের ওই যে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং, আমার এখানে ইলাস্ট্রেশন 2 আছে, যেটা ইলাস্ট্রেশন 2 প্রসেসিং র ডাটা। এখানে বলে রাখি সাজানোতে একটু সমস্যা থাকতে পারে জায়গার কারণে। আপনাদের এখানে যেটা আছে সেটা মনে হয় টেবুলার ফর্ম অন্যরকম আছে, সেটা হচ্ছে 5টা কলাম আর 6টা রো এরকম আছে। আমি এই ডেটা গুলাকে সব আমার স্লাইডে প্রেজেন্টেশনের সুবিধার্থে একটু অন্যভাবে করে দিচ্ছি। আচ্ছা, যারা ক্লাস করছেন এমন কেউ আছেন যেগুলো এর আগে এই জিনিসগুলা পরিচয় ঘটে নাই? এইরকম কি কেউ আছেন যে আগে এই জিনিসগুলোর সাথে পরিচিত হন নাই? এটা করে নিয়েছে টেবুলিং ডাটা। সোজা কথা, ডাটা টেবিল আকারে টেবিলে সাজানো, এই হচ্ছে টেবুলেটিং ডাটা। একটা টেবিল তৈরি করে সেই টেবিলের ভিতরে আমার সুবিধাজনক ভাবে একটা টেবিল তৈরি করে সুবিধাজনক ভাবে সাজিয়ে নেওয়া। প্রথমে মনে করেন যে আপনি যেমন এখানে বলছে কি, in order to monitor the efficiency of his department, the head of the finance section of a large company spot checks the number of invoices left unprocessed at the end of each day. At the end of the first period of each check, 26 days, he has collected it. এইটাই বলছে যে একটা কোম্পানির ফিনান্স ডিপার্টমেন্টের যে এক্সিকিউটিভ আছেন প্রত্যেকদিন শেষে সে ওই তার কর্মচারীদের টেবিলে গিয়ে খোঁজ নেন যে আজকে যে ইনভয়েস গুলো আসলো তার ভিতর কয়টা দিন শেষে আনপ্রসেস থাকলো। বোঝা যাচ্ছে বিষয়টা কি? জি স্যার। যে কয়টা আজকে আসছে কিন্তু আমি আজকে কাজটা শেষ করে যেতে পারলাম না, অফিস টাইম শেষ। মাসে 26 দিন আর 4 সপ্তাহে 4 দিন ছুটি ধরলাম। 26 দিনে সে যে দেখলো যে প্রথম দিনে যে দেখলো যে একটা ইনভয়েস আছে আনপ্রসেসড, দ্বিতীয় দিন দেখলো যে 5টা ইনভয়েস আছে আনপ্রসেসড। এগুলো আনপ্রসেসড আছে মানে কালকে সকালে এসে আগে এগুলো শুরু করতে হবে। থার্ড ডেতে দেখলো 3টে, ফোর্থ ডেতে 3টে, ফিফথ ডেতে 2টা, সিক্সথ ডে 3টে। এইভাবে আপনাদের টেবিলে দেখেন এত সুন্দরভাবে সাজানো আছে। সেটা হচ্ছে যে সপ্তাহে 5 দিন এখানে আছে, 3, 5, 6, 30, 5, 5, 25, 26। হ্যাঁ, এখানে দেখেন যে যদি প্রথমটা ফার্স্ট ডেতে হয় তারপরে ডান দিকে যান, এইভাবে আপনাদের বইতে খুব সুন্দরভাবে সাজানো আছে যে প্রত্যেক দিনের আনপ্রসেস ডেটা কত। এখন আপনাকে যদি বলা হয় যে গড়ে এক দিনে কতটা করে ইনভয়েস আনপ্রসেসড আছে,
তাহলে এই ডেটার দিকে তাকাই আপনি কিছুই আন্দাজ করতে পারবেন না। এইটা হচ্ছে অগোছালো ডাটা, অর্থাৎ প্রাইমারি ডাটা আপনি যেটা ফার্স্ট টাইম কালেক্ট করলেন, তাহলে এইটাকে আপনাকে প্রসেস করতে হবে, করে এটাকে ইনফরমেশনে কনভার্ট করতে হবে। এই প্রসেসেরই আমি দেবো এটা টেবলে। তারপর এই প্রসেসিং এর ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে ট্যালি করা বলে, ট্যালিং, TALLY, এই যে এখানে দেখেন নিচের দিকে আছে। এই ট্যালিকেই যখন সংখ্যায় রূপ দেওয়া হয় সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। ফার্স্ট হচ্ছে আসেন যে আপনার এই যে ডেটা গুলো কালেক্ট করলেন, এখানে সর্বনিম্ন কত আছে, সর্বোচ্চ কত আছে? সর্বনিম্ন আছে 0 আর সর্বোচ্চ আছে কত, 6। তাহলে এর মাঝখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 5 সবই আছে। তাহলে আমার আনপ্রসেসড ইনভয়েস কখনো 0, 1, 2, 3, 4, 5, 6, 7 নাই, সেই জন্য আমি 6 পর্যন্ত থেমে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে যে 0 আনপ্রসেসড ইনভয়েস কয়দিন এইরকম ছিল? আপনি এখানে তাকাই বলতে পারবেন 1 দিন, 2 দিন, 3 দিন, এই যে 3টে দাগ দিলেন, ঠিক আছে? এইভাবে একটা ডেটা আনপ্রসেস ছিল, এরকম আছে 5টা। তবে এখানে কিন্তু টালির ক্ষেত্রে একটা বলি, অন্যান্য জায়গায় আছে, আমি একটু দেখে আসি যে এটা পাই কিনা। এই টালিটা একটু অন্যভাবে প্রেজেন্ট করার সিস্টেম আছে আর কি। দেখি ওইটা, একটা কলাম আকারে দিলে সুবিধা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই আড়াআড়ি একটা দাগের বিষয় থাকে। আচ্ছা, এখানে স্ট্যাটিস্টিক্যালটা পেলে, যাই হোক এখানে আমি দেখছি না। নেই, এটা এখানে নেই, এটা অন্য জায়গায় আছে আর কি, কিছু স্ট্যাটিস্টিক্যাল মেজার। আচ্ছা বাদ দিই, এটা আমি মুখে বলে দিচ্ছি। দেখেন এই যে 0 ইনভয়েস, আচ্ছা আজান দেশে আমি কি একবারে শেষ করে দেব নাকি আবার গ্যাপ দেওয়া দরকার আছে? স্যার একবারে শেষ করে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, তারপরেও যদি কারো কোনো বক্তব্য থাকে আমাকে জানেন। দেখেন 0 ইনভয়েস, এই 0 ইনভয়েস আছে মোট 3 দিন, সেই জন্য আমি প্রতিটার জন্য একটা করে দাগ দিলাম। 3 দিনের জন্য 3টে দাগ। একটা করে ইনভয়েস আনপ্রসেস ছিল, এটা গুনে দেখেন এই যে 1, 2, প্রথমে যখন 1 পেলাম একটা দাগ দিলাম, তারপর আরেকটা পেলাম আরেকটা দাগ দিলাম, তারপর আরেকটা পেলাম আরেকটা দাগ দিলাম, এইভাবে 5টা। কিন্তু স্ট্যাটিস্টিক্সে বইতে দেখবেন 4টে দেওয়ার পরে একটা আড়াআড়ি এইরকম মানে ডায়াগোনাল একটা দাগ দেওয়া থাকে। তখন এই ডায়াগোনাল দাগটা দেখে বোঝা যায় যে এখানে 5টার একটা প্যাকেট আছে। এখানে আমি সেটা আনতে পারি নাই, হয়তো এখানে প্রযুক্তিগত কিছু আমার জানার সমস্যার কারণ হতে পারে। আমরা কি স্যার এটা অ্যাপ্লাই করতে পারবো স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনারা এটা বই তো মূলত আপনার 5টাকে এরকম করে আর কি, 4টা দিয়ে একটা একটা দিয়ে আর একটা কোনাকুনি দেয়। জি জি। বই তো স্যার এইভাবেই দেয়, আপনি যেভাবে দিয়েছেন স্যার বই তো সেভাবেই দেয়। অনেক জায়গায় হ্যাঁ হতে পারে না, এই বইতে হয়তো সেইটা আছে, কিন্তু আমার কাছেই অন্য যে বই আছে সেখানে, দাঁড়ান আমি একটু দেখাইতে পারি কিনা আপনাদেরকে দেখি। স্যার ওরকম আড়াআড়ি দেয় স্যার, আমরা স্যার ক্লাস 5-এ করছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য ওই আপনারা, স্যার একটা যেমন একটা ইউনিট ধরে 5টাকে আচ্ছা সবার কাছে ক্লিয়ার হইলে, আর না হলে কিছু আমাদের দেশীয় স্ট্যাটিস্টিক বইটা দেখে নিয়ে দেখবেন যে 4টে দিয়ে একটা আড়াআড়ি দেয়। এরপরে 2টো ইনভয়েস, এখানে আছে 4 দিন, যার ফলে 4টে দেয়। 3টে ইনভয়েসই বেশি আছে দেখেন মনে হচ্ছে। 1, তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে 8টা দাগ। 8টা দাগের ভিতর প্রথম যে 5টা, এটা 4টে দিয়ে আড়াআড়ি একটা দিবেন, তাহলে 5টার একটা প্যাকেট হয়ে গেল। আর 3টে আলাদা থাকবে, তাহলে বোঝা যাবে যে এখানে 8টা।
4টা ইনভয়েস আছে 3 দিন, এটা 6টা আছে 1 দিন, 5টা আছে 2 দিন, এইভাবে। তাহলে দেখেন এখন কিন্তু মোটামুটি বুঝতে পারছেন যে আপনি সবচেয়ে বেশি আনপ্রসেস হচ্ছে 3টে করে, এটা 8 দিন পেয়েছেন আপনি। এখানে যদি বলা হয় যে এখানে প্রচুরক কত, আপনি বলবেন যে 3, কারণ 3 হচ্ছে সংখ্যায় সবচেয়ে বেশি। তাই এখানে যখন এই যে টেবুলার ট্যালির যে ওয়ার্ড গুলো আছে এইগুলোকে যখন আমি সংখ্যায় কনভার্ট করলাম, তখন এটা হলো ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি যখন টোটাল করলাম এটা হলো 26। এইটাকে মিলিয়ে দেখবেন যে আপনার এই যে ডেটা 26 ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তার মানে আপনার টেবুলেশন ধরে নিতে পারেন যে এটা ঠিক আছে। বোঝা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা আর একটাতে যাই, দেখি একই অঙ্ক, এটা আবার সাজাইছি অন্যভাবে, এবং এইটাও আপনাদের বইতে আছে। এটা হচ্ছে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1, আমার কাছে যেটা আছে শীট। ঠিক আছে স্যার, এইটাই। এখানেও ঠিক একই সিস্টেম। এখানেও দেখেন সপ্তাহে কয়টা, 22 দিন, মাসে 22 দিন আছে মাসে, তাহলে বা মাসে এখানে ঠিক 22 দিনই আছে। এবং অঙ্কগুলো সাজানোর পিছনে আপনাদের হয়তো অনেক সময় মনে প্রশ্ন জাগতে পারে যে মাঝখানে দেখেন যে প্রথম আর দ্বিতীয় কলামের মাঝখানে একটা গ্যাপ কেন, বলেন তো? এটা এখানে বলতে একটা পারেন। কলাম মেবি হ্যাঁ, কলাম প্রথম কলাম আর সাপ্তাহিক ছুটি। হ্যাঁ, সাপ্তাহিক ছুটি। আপনি সপ্তাহে 5 দিন অফিস আর 2 দিন ছুটি, ওই 2 দিনের জায়গাটা ফাঁকা রাখছে আপনি কাজের জন্য। এইগুলো কিন্তু খেয়াল করার বিষয় যে এই যে বইতে শুধু শুধু এখানে ফাঁকা রাখলো কেন, নিশ্চয়ই এর পিছনে কোনো সাইন্টিফিক রিজন আছে। রিজনটা হচ্ছে ওইটা। তা এখানেও তাহলে দেখেন যে এই যে 22 দিনের যে ডাটাটা দিল, দি ডেইলি অ্যাবসেন্টি, এটা আবার কি জিনিস? ডেইলি অ্যাবসেন্টি রেট, স্মল ফ্যাক্টরি ইজ রেকর্ডেড অন ক্যালেন্ডার অফ দ্য মান্থ 22 ডেজ। এখানে প্রত্যেক দিন একটা ফ্যাক্টরিতে লেবাররা বা ওয়ার্কাররা যে অ্যাবসেন্ট থাকে তার একটা স্ট্যাটিস্টিক্স। প্রথম দিন 6 জন নাই, দ্বিতীয় দিন 8 জন নাই, তৃতীয় দিন 7 জন নাই, চতুর্থ দিন 3 জন নাই। এইভাবে আমি 22 দিনের অ্যাটেন্ডেন্স রেজিস্টার দেখলাম যে কবে কয়জন অনুপস্থিত ছিল। কারণ এইটার উপরে কিন্তু অনেক পলিসি প্রণয়নের বিষয় থেকে যায় যে আমার গড়ে তাহলে কয়জন অ্যাবসেন্ট থাকবেই, আমাকে তাহলে কয়েকজন লোক বেশি নিয়ে রাখতে হবে যাতে প্রয়োজনে তাদেরকে আমি কাজে লাগাইতে পারি, আমার প্রোডাকশন যেন হ্যাম্পার না হয়। তাহলে বলছে যে এইটাকে ট্যালি করতে হবে। ট্যালি ইনটু এ ফ্রিকোয়েন্সি, ট্যালি দিস ডাটা ইনটু এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমরা তখন এইটাকে দেখলাম যে সর্বনিম্ন এখানে আছে 2 জন আর সর্বোচ্চ আছে 8 জন। তাহলে 2, 3, 4, 5, 6, 8 জন এমপ্লয়িজ অ্যাবসেন্ট। ট্যালি করলাম 2 জন অ্যাবসেন্ট কয় দিনে আছে দেখেন তো, 2 জন অ্যাবসেন্ট এই একদিন আছে আর এই একদিন আছে 2 দিন, সেই জন্য দুটো দাগ দিলাম। 3 জন অ্যাবসেন্ট কয়দিন, এখানে এইভাবে খুঁজবেন, আর খোঁজার সময় এগুলো কেটে দেবেন অথবা সার্কেল করে দেবেন যে এইটার দিকে আর তাকানো লাগবে না পরের স্টেজে গিয়ে। স্যার সিরিয়াল বাই সিরিয়াল করলে আর ওইটা খুঁজতে হয় না। হ্যাঁ, সিরিয়াল বাই সিরিয়াল দেন। যেমন এই প্রথমে আছে 6 এ যাই একটা দাগ দেন, তারপরে আছে 8 এ একটা দাগ দেন। এইভাবে আরো সহজ হয়ে গেল। এইটা হচ্ছে ওই দ্রুত করার একটা সিস্টেম। এখন যখন এই ট্যালিটা হয়ে গেল তখন এটাকে সংখ্যায় কনভার্ট করেন। এখানে 2 দাগ 2 লিখলাম, 4টে 4, তারপরে এইভাবে সবগুলো লেখার পরে যোগ করে দেখবো কত হয়, 22। দেখেন এখানে আছেও 22, যেহেতু 22 মিলে গেল এখানে সব ঠিক। এই হচ্ছে এই অঙ্কটা ট্যালি ডাটা। তবে এইগুলো এত সহজ জিনিস কিন্তু পরীক্ষায় আসবে না, এটা খেয়াল রাখবেন। আর একটু যাই এবারে। ইয়েস স্যার, ওই যে এখানে তাহলে যে 4টা করে দেওয়ার পর একটা যে ক্রস দিতে হয় স্যার, সেটা কি দেওয়া লাগে না স্যার? হ্যাঁ, সেটা যদি 5 হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে মনে হয় স্যার ক্রস দেবেন। এখানে তো কোনোটাই 5 নাই। পূর্বেরটাতে মনে হয় ছিল স্যার, হ্যাঁ, এর আগে যে অঙ্কটা করলেন সেখানে মনে হয় ছিল। কিন্তু 5 এর বেশি ছিল, 8 পর্যন্ত ছিল।
সেজন্য এখানে যদি কোনোটা এরকম পাঁচটা দাগ হতো তাহলে আপনি পঞ্চম দাগটা ভার্টিক্যালি না দিয়ে ক্রস দিয়ে দিতে পারতেন। ক্রস মানে ডায়াগোনালি। স্যার এরপরে আসেন, আপনাদের বইতে আছে গ্রুপ ডিস্ট্রিবিউশন। এখানে এটা অনেকটা কন্টিনিউয়াস ভেরিয়েবল টাইপের আর কি। আমি একটু স্লোই যাচ্ছি কারণ হচ্ছে যে এগুলো একটু খেয়াল করার বিষয় আছে, যদিও বিষয়গুলো খুবই সহজ, কিন্তু এর পরবর্তী যে অঙ্কগুলো বা প্রবলেম গুলো আসবে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই নলেজ গুলো কাজে লাগবে। এই জন্য আমি ইচ্ছা করে একটু স্লো যাচ্ছি, নাহলে সহজ জিনিস তো আমি ফটাফট চলে যেতাম, কিন্তু সেভাবে যাচ্ছি না। দেখেন এই অঙ্কটা, দেখেন এই অঙ্কটা আপনাদের বইয়ের ইলাস্ট্রেশন 3 গ্রুপ ডিস্ট্রিবিউশন। এটা কন্টিনিউয়াস ভেরিয়েবল, এটা টাইমের বিষয় আছে। এখানে দেখেন প্রবলেমটা কি বলছে, ইন অর্ডার টু অ্যাসিস্ট ম্যানেজমেন্ট নেগোসিয়েশনস উইথ দ্য ট্রেড ইউনিয়নস ওভার পিস ওয়ার্ক রেটস। এই টার্মিনোলজি গুলো আপনাদের কাছে ক্লিয়ার কিনা খেয়াল করে দেখুন। দি ম্যানেজমেন্ট সার্ভিসেস ডিপার্টমেন্ট অফ এ ফ্যাক্টরি ইজ asked to obtain information on how long it takes for a certain operation to be completed. Consequently, the members of the department measure the time it takes to complete 30 repetitions of the operation. At random occasions during a month, the times are recorded to the nearest tenth of a minute. এখানে বলছে যে ওই সিবিএ মানে বার্গেনিং এজেন্ট যারা ট্রেড ইউনিয়ন ম্যানেজমেন্টকে বলছে, তারা হয়তো দাবি চলছে যে তাদের যে পিস ওয়ার্ক রেটস মানে এক একটা পিস তৈরি করতে যে টাকা তাদেরকে কর্মচারীদেরকে বা ওয়ার্কারদেরকে দেওয়া হয় সেইটার ব্যাপারে তারা নেগোশিয়েট করতে চাচ্ছে। তার মানে তাদের উদ্দেশ্যই যে ওই রেট বাড়াইতে হবে। এখন ম্যানেজার ও তাদের সাথে আলাপ করার আগে ম্যানেজমেন্টকে কিন্তু প্রস্তুতি নিয়ে তো যেতে হবে। সেই প্রস্তুতির হিসাবেই হচ্ছে তারা একটা রেকর্ড করলো যে 30টা দিন একটা মাসের তাদের যে ওই পিস ওয়ার্ক যেটা যে কাজটা ছিল আর কি, যে প্রোডাকশনটা তারা দিচ্ছে বা অপারেশনটা যেটা চালাচ্ছে ওইটার প্রতিটার পিছনে খরচ হয় কত টাইম, এটা মিনিট দেখলো যে একটা পিস তৈরি করতে 19.8 মিনিট লেগেছে, 21.3 মিনিট লেগেছে, 24.6 মিনিট লেগেছে। এইভাবে 30 দিনের 30টা ডেটা তারা সংগ্রহ করলো যে এই টাইমটা লাগে। এখন প্রশ্ন হচ্ছে যে এই 30টা ডেটা নিয়ে তো আর নেগোসিয়েশনে যাওয়া যাবে না, আমাদেরকে মোটামুটি একটা ধারণা পেতে হবে যে তাহলে একটা পিস তৈরি করতে কিরকম সময় লাগে, সেই সময়ের ভিত্তিতেই কিন্তু আমি তাকে পয়সাটা দেব। তাহলে এই ডেটার ভিত্তিতে আমারে বলছে যে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করে দিতে হবে। এই জায়গাটায় যেহেতু এটা কন্টিনিউয়াস ভেরিয়েবল কেন বললাম, এটা কি আপনাদের কাছে সবার ক্লিয়ার? স্যার আরেকটু বলবেন স্যার। এর আগের যে এক্সাম্পল গুলা ছিল এগুলা কি ছিল? এটা যেমন ছিল যে এটা ছিল মানুষ, 1 জন 2 জন 5 জন 7 জন, 1.5 জন 2 জন হইতে পারে না, 1.5 জন 2.5 জন হতে পারে না, তাই না? তার আগেরটা ছিল ইনভয়েস, এটাও ডিসক্রিট ভেরিয়েবল, ওয়ার্কারও ডিসক্রিট ভেরিয়েবল, কিন্তু এইটা আছে টাইম ইজ এ কন্টিনিউয়াস ভেরিয়েবল। এটাই যে দশমিকে দেওয়া যাচ্ছে 19.9 মিনিট, 17.2 মিনিট, কিন্তু আপনি তো বলতে পারবেন না মানুষের ক্ষেত্রে যে 17.2 জন, এটা তো বলা যাবে না, তাই না? তা সেই জন্যে এইটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। এই কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা সাধারণত টাইমটার একটা রেঞ্জ এইরকম সিলেক্ট করে নিই। স্যার হ্যাঁ স্যার এখানে যে দ্যাট
লাস্ট লাইনটা বলো the times are recorded to the nearest tenth of a minute, এটা দ্বারা কি বোঝালো the স্যার? times are recorded to the nearest tenth of a minute. এই যে দশমিকের পরে এক ঘর, tenth মানে কি 10 ভাগের এক ভাগ, তার মানে tenth of a minute মানে দশমিকের পরে এক ঘর। এই দশমিককে যদি আপনি ভগ্নাংশে কনভার্ট করেন, যেমন 0.1 মানে কি 1/10 না? জি স্যার। 0.5 মানে 5/10 মানে 10 ভাগের 5 ভাগ। 0.8 মানে 8/10 মানে 10 ভাগের 8 ভাগ। তার মানে একটা জিনিসকে 10 ভাগ করে এগুলো নেওয়া হয়েছে, এই জন্য tenth of a minute বলছে যে দশমিকের পরে এক ঘর। যদি 0.25 থাকতো তাহলে তো আপনি এটা 10 ভাগের এক ভাগ বলতে পারবেন, 25 ভাগ বলতে পারবেন না। এটা বলবেন 25/100। দশমিকের জন্য 1, 2 এর জন্য 0, 5 এর জন্য 0। তখন কিন্তু বলতো 100th of a minute জি স্যার। যদি দশমিকের উপরে 2 ঘর থাকতো। ঠিক আছে? জি স্যার। এখন তাহলে এই যে টাইম গুলো বের করলো, আপনাকে খুঁজতে হবে যে সবচেয়ে কম কোনটা আছে, সবচেয়ে বেশি কোনটা আছে। তো এখানে দেখেন এইভাবে যদি আপনি মোটামুটি চান, যেমন 15.3 আছে, 15 ছোট মনে হয় নাই। আর সবচেয়ে বড় এটা খোঁজেন, এখানে যে 19, 18, 20 দশমিক পাচ্ছি, 23 পেলাম। এই যে এইভাবে দেখে যান, দেখলে দেখবেন যে 25.9, 25.9ও পেলাম, 24.1 আছে। তাহলে এই হচ্ছে অবস্থা। মানে আপনি পাচ্ছেন 15 থেকে শুরু করে 26 পর্যন্ত। 15.3 মানে আপনি এটাকে নিচের দিকে ধরেন 15 পূর্ণ যেটা, আর 25.9 মানে এটা 26 পর্যন্ত আমি ধরতে পারি। তাহলে 15 থেকে শুরু করে 26 পর্যন্ত। এখন এই যে ক্লাস গুলো আমি নিলাম, এইটা কিসের ভিত্তিতে নিলাম? এইটা আপনার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে নিতে হবে যে কয়টা ক্লাস করবেন। যেমন এখানে বলা আছে 15 থেকে 15 টু আন্ডার 17। তার মানে ঠিক 17 যদি আপনি থাকে কোনোটা, সেটা পরের ঘরে চলে যাবে, এখানে থাকবে না, পরের ক্লাসে চলে যাবে। ক্লাসগুলোর দিকে খেয়াল করেন, 15 টু আন্ডার 17, তারপরে 17 টু আন্ডার 19, 19 টু আন্ডার 21, এইভাবে নিছি। এখন আমি বললাম তাহলে এখানে ক্লাস ইন্টারভেলটা কত, ক্লাস ডিফারেন্সটা কত? 15 থেকে 17, 17 থেকে 19 মানে 2, 19 থেকে 21 2, 21 থেকে 23 2, 23। স্যার, হ্যাঁ বলেন। এই যে ক্লাস ডিফারেন্সে 2 হইছে, এখানে যদি আমরা 5 ধরতাম তাহলে কি কোনো প্রবলেম হইতো? না, 5 ধরলে প্রবলেম হতো না। প্রবলেমটা কোথায় হতো আমি বলছি। এখানে রেঞ্জটা কত? 15 থেকে 26, তাই না? জি স্যার। জি স্যার। 15 থেকে 26 পর্যন্ত 5 ধরলে কয়টা ক্লাস পেতেন? 15 থেকে 26, 15 থেকে 20, 20 থেকে 25, তারপরে 25 থেকে 30। 30। তার মানে আপনার আছে কিন্তু 26। জি আপনি স্যার। কিন্তু তারপরে বহু চার ঘর গেলেন, যে 4 ঘরে কোনো সংখ্যাই নেই। তার মানে স্যার এটা করার একটা সূত্র ছিল, স্যার সূত্রটা ভুলে গেছি, মানে কয়টা ঘর ধরে কিন্তু ভুলে গেছি স্যার, কয়টা ধরে সূত্র ছিল। ওইগুলোর ভিতরে দেখবেন একটা সূত্র আছে। তাহলে ক্লাসটা বের করতে হয় কি কয়টা হ্যাঁ, শ্রেণী হবে আর কি। ওইটাই যাচ্ছি না, এগুলো খুব সিম্পল অঙ্ক। এগুলো আপনারা এখান থেকেই বোঝেন যে কেন আমি 5, ওই যে একটা প্রশ্ন আসলো যে 5 নিলাম না কেন, বা 5টা নিয়ে যদি আমি 3 নিতাম তাহলে কি হতো। এখানে 2 নেওয়া আছে, বইতে 2 নেওয়া আছে, আমিও 2 দেখিয়েছি। যদি 3 নিতাম তাহলে কি হতো? 15 থেকে 18, আবার 18 থেকে 21, 21 থেকে 24 নাকি 24 থেকে 27, সেটা হতো 4টে ক্লাস হতো, সেটাও হতো 4টে ক্লাস হতো। আর এখানে 2 নেওয়াতে 6টা ক্লাস হয়েছে। কিন্তু লাস্ট ক্লাসের দিকে যান, আমি বললাম 26 পর্যন্ত, এখানে কিন্তু আমাকে 27 নিতে হয়েছে। এর কারণ হচ্ছে ওই ক্লাসের এই ম্যাচিংটা ঠিক রাখার জন্য। 15 থেকে 17 2 ডিফারেন্স, 17 থেকে 19 2 ডিফারেন্স, 19 থেকে 2 ডিফারেন্স, লাস্টে 25 আসলো, 25 থেকে তাহলে 27টা আমি লিখে দিলাম। যদিও 26 এবং 27 এর মাঝখানে কিন্তু কোনো এখানে ডেটা নেই। বোঝা যাচ্ছে? তাহলে এখানে এখন দেখেন 15 থেকে 17 কম, এর ভিতরে কয়টা ডেটা আছে? ফার্স্ট হচ্ছে টালি, যেহেতু ফার্স্ট আপনি দেন 19.8, 19.8 কোথায় যাবে? এই যে 19 আর 21, এখানে একটা দাগ দিবেন।
তারপরে 21.3 কোথায় যাবেন? এই যে 21, এই যে এখানে একটা দাগ দিবেন। এইভাবে প্রতিটা ডেটা নেবেন আর কোন ঘরে দাগ পড়বে সেই জায়গায় দাগ বসিয়ে যাবেন। তো স্যার একটা কথা একটু শেয়ার করতাম। হ্যাঁ হ্যাঁ স্যার, এই জিনিসটা কি এরকম কিনা যে হচ্ছে আমাদের সর্বশেষ সংখ্যাটা হচ্ছে 27 হুম এবং প্রথম সংখ্যাটা হচ্ছে 15। হুম হ্যাঁ, তাহলে 27 থেকে আমরা 15 বিয়োগ করলে হয় হচ্ছে 12। তাকে দুই এটাকে ডিভাইডেড বাই 2 দ্বারা ভাগ করলে হচ্ছে আমরা 6টা ক্লাস পাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই এরকম, এইটাও কারেক্ট একটা, এটাও ঠিকই আছে, আপনি সবাই এইভাবেই চিন্তা। এরকম স্যার, এরকম করে করেন। এখানে সমস্যা হচ্ছে কি যে এই যে আমি বললাম এখানে কিন্তু 27 মনে করার মতো কোনো ডাটা নেই, এখানে আছে হচ্ছে 25.9, 26 কিছু নাই কিন্তু সম্ভবত, দেখেন তো 25.26, তাহলে আপনি ওইভাবে চিন্তা করতে পারেন যে 15 থেকে 26 কত হয়, 11 হয় তো 11 ধরতে পারেন, 12 ধরে আপনি 2 ঘর ডিফারেন্সে নিয়ে নিলেন, তাতে ওটা বললে মোটামুটি ক্লাসটা বের করা যায় আর কি, কয়টা হ্যাঁ চেক করা যায়। এখানে 6টা হয়েছে, মোটামুটি 5টা 6টা এইরকম ক্লাস হবে, এইরকম ডিফারেন্স, ঠিক আছে? স্যার ওটা 19 এর ক্লাসে ছিল যেমন সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা ভাগ 2। হুম ক্লাস 19 এরকমই ছিল যে শ্রেণী মধ্যমান বের করার নিয়মটা ওই হচ্ছে 19 এর বইগুলো সর্বোচ্চ যেটা দেখবেন, ওইগুলো দেখবেন, এগুলো কিন্তু তার চেয়েও সহজ হবে। আচ্ছা স্যার এইভাবে এরকম, হ্যাঁ হ্যাঁ জি স্যার এরকম। আসলাম, এখানেও খেয়াল করেন এর উপরে কিন্তু ট্রেন আছে, এখানেও আপনি এই ক্রস দিতে পারেন, একটা ডায়াগোনাল দাগ দিতে পারেন, এখানে একটা উপরেরটায় একটা নিচেরটায় একটা, সেভাবেও হবে অথবা এইভাবে লিখলেও হবে। এখন তাহলে এই ট্যালি গুলাকে আপনি এখন ডিজিটে কনভার্ট করেন, তাতে এটা হলো টোটাল যোগফল 30 হলো, মানে ঠিক আছে আমার অঙ্ক। এইটাই হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আপনাকে ফার্স্ট খেয়াল রাখবেন এই যে প্রশ্নটা কি বলছে, এটা কিন্তু মুখস্থ করার মতো, আপনি অঙ্কটা জানেন কিন্তু কি চাচ্ছে সেটাই বুঝলেন না। ফর্ম দা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, অথবা বলতে পারে যে ফর্ম দা ফ্রিকোয়েন্সি টেবিল, এটাও বলতে পারি, অফ দিস স্যাম্পল। তাহলে এইরকম একটা টেবিল তৈরি করে দিতে হবে, আর কিছু করা লাগবে না। এরপরে হয়তো বলতে পারে এই উদাহরণটা পরবর্তীতে আরো বিভিন্ন টাইমে ইউজ আছে, এখান থেকে গড় বের করতে হবে, তারপরে প্রচুরক, ওই যে মোড, মিন, মিডিয়ান, এই সমস্ত জিনিসও বের করা লাগতে পারে। তাই সেই জন্য এই এক্সাম্পলটা আরো বিভিন্ন কাজে লাগবে। আমি আজকে এই স্লাইড পর্যন্ত রেখেই দিতে চাচ্ছি, আগামী দিন আমি 14 নম্বর স্লাইড থেকে শুরু করব, ঠিক আছে? স্যার ঠিক আছে স্যার। স্যার 7 নম্বর স্লাইডটা কাইন্ডলি একটু দেখাবেন স্যার, আমার কারেন্ট চলে গিয়েছিল। 7 নম্বর স্লাইডটা। এইটা স্যার জি স্যার। স্যার আমাদের যে ইয়েটা স্যার, হ্যাঁ প্রবাবিলিটির যে অঙ্কগুলো ছিল স্যার, ওগুলোর বিষয়ে কি করবো স্যার এখন? স্যার ওখানে তো কোনটা সমস্যা, প্রবাবিলিটির স্যার বেশ কিছু অঙ্কিত সমস্যা রয়ে গেল স্যার, এগুলো তো এগুলো আপনাকে শোনেন, এগুলো তো স্পেসিফিক কোশ্চেন, একটু ওয়েট করতে হবে যে আমি পরে সময় পাই কিনা, অথবা আগে নিজেরা একটু ভালো করে চেষ্টা করেন। আচ্ছা অবশ্যই যদি গ্যাপ হয়, অন্য কারোর যদি সমস্যা থাকে, আমি একটা সহজ চ্যাপ্টারে দ্রুত গিয়ে টাইম বাঁচাতে হইলেও এগুলো বলে দেবো। স্যার এটা আপনার বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের কোন চ্যাপ্টারটা স্যার? আজকে যে স্লাইডটা পড়াচ্ছেন এটা কোন চ্যাপ্টারটায়? এটা হচ্ছে 3 নাম্বার সম্ভবত। ওকে। আপনাদের বইতে ওই যে বইটা কাছে আছে, সামারাইজিং এন্ড অ্যানালাইজিং ডেটা 1 যেটা, হুম। এটা নাম্বার চ্যাপ্টার 3 না 2, চ্যাপ্টার 2 এটা আপনাদের বইতে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। হ্যালো স্যার, স্যার হ্যালো স্যার কে বলছেন প্লিজ? আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। প্রশ্ন হচ্ছে যে পিডিএস এর যে কোশ্চেন গুলো বলেন স্যার, এটা কি কত সাল থেকে শুরু করব? মানে আরে আপনাদের সেটা জানার জন্য। কত 17 না 18 সাল থেকে, বেশি কোশ্চেন নাই তো। হ্যালো স্যার, তো করে বেশি কোশ্চেন নাই, প্রথম থেকে নেন না কোশ্চেন গুলা, ঠিক আছে? এই বুঝি নাই যে না, মানে আপনার যে কোশ্চেন সলিউশন ওইটা বলছেন তো? জি স্যার, জি স্যার। এইটা প্রিভিয়াস এর যে এই যে আপনারা এই সীমার সিলেবাস তো অল্প কয়েক বছর আগে থেকে শুরু হয়েছে, সুতরাং আপনারা
ওই সম্ভবত এটা 16 না 17 থেকে শুরু হলো, ওই টাইম থেকে 16 জুন থেকে চর্চা করার চেষ্টা করে। 16 জুন থেকে নাকি? কি আছেন, তালেব আছেন নাকি? হ্যালো স্যার। আচ্ছা, আমি ক্লোজ করতে চাচ্ছি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আবার সামনে কথা হবে। ওকে, জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা অনিক ভাই, হ্যালো। আপু বলেন। ভাইয়া